তো লাস্ট ক্লাসে আমরা বাজেটিং পর্যন্তই করেছিলাম, বা বাজেটিং এর আগে পর্যন্ত করেছিলাম। তো আমরা আবার ওখান থেকে স্টার্ট করছি, তাতে আমাদের একটু রিকল হয়ে যাবে। তো বাজেটিং, হোয়াট ইজ বাজেটিং? বাজেটিং হচ্ছে, বাজেটিং শব্দটা এসছে ফ্রান্স শব্দ বাগুইট থেকে, যার মিনিং হচ্ছে লিটল ব্যাগ বা স্মল ব্যাগ বা ছোট ব্যাগ। তো বাজেটিং এর বা বাজেটের সব থেকে যে গুরুত্বপূর্ণ জায়গার দুটি রয়েছে, বা দুটি মেজর যে জায়গাটুকু নিয়ে আমাদের দেখতে হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে ইনকাম বা রেভিনিউ, এবং এক্সপেন্ডিচার বা যেটাকে আমরা ব্যয় বলছি, অর্থাৎ যা খরচ হচ্ছে। এবার প্রশ্ন আসছে যে এডুকেশন সেক্টরে আমাদের ইনকাম বা রেভিনিউ কোথা থেকে আসছে, আর অপর দিকে আমাদের এক্সপেন্ডিচার কোথায় কোথায় হচ্ছে। তো যেটা বলছিলাম যে এডুকেশন সেক্টরে আমাদের ইনকাম ইনকাম আসে বিভিন্ন সেক্টর থেকে, যেমন এর আগে ক্লাসে আমি ডিসকাস করে দিয়েছিলাম যে আমাদের তো আমাদের যা মানে ইনকাম মেজারলি আসছে আমাদের যে বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে তাদের কাছ থেকে। আবার ইনকাম আসছে আমাদের কোথা থেকে, যে না মানে স্টুডেন্টদের যে ফিস পেমেন্ট করছে তার তার থেকেও। এরকমভাবে বিভিন্ন জায়গা থেকে আমাদের ফিস আসছে। আর এক্সপেন্ডিচার হচ্ছে আমাদের কি কি? এক্সপেন্ডিচার হচ্ছে টিচার স্যালারি, তারপর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা, বা ট্রান্সপোর্টেশন, যদিও সেটা মানে বহু ক্ষেত্রে স্কুল বা মানে অর্গানাইজেশন করে, বহু ক্ষেত্রে করে না, সেটা ডিপেন্ড করে। এবার আসছি ডেফিনেশনে। ডেফিনেশন রয়েছে উইলিয়াম হার্টনামের মতে, যিনি স্কুল যিনি হচ্ছেন স্কুল ডিস্ট্রিক্ট বাজেটিং এর অথর ছিলেন। তার মধ্যে হচ্ছে এডুকেশন বাজেটিং অ্যাজ এ ওয়ার্ক টুল ফর সাকসেসফুল অপারেশন অফ স্টেট and local school district, and as a significant opportunity to plan the mission, improve their operation and achieve their educational objective। অর্থাৎ বলছে যে এটা হচ্ছে এমন একটা ওয়ার্কিং টুল, বা এমন একটা কাজের, যদি টুল বলতে বোঝাই যা সরঞ্জাম বা যার গুরুত্ব রয়েছে ফর দ্য সাকসেসফুল অপারেশন অফ স্টেট অ্যান্ড লোকাল স্কুল ডিস্ট্রিক্ট। অর্থাৎ যা আমাদের কোনো অপারেশন বলতে এখানে যে প্রসিডিওরটা, এডুকেশন প্রসিডিওর, সেটাকে মেনটেন করার কথা বলছে। তো সেটাকে কমপ্লিট করে আমাদের অ্যাচিভকে মানে আমাদের যে গোল রয়েছে বা লক্ষ্য রয়েছে, যে এডুকেশন সিস্টেমটাকে আরো বেটার টু গ্রেটেস্ট বা এই ধরনের জিনিস করব, মানে উন্নত থেকে উন্নততর স্তরে নিয়ে যাব, তো সেটা আমাদের কাজে লাগে। এরপর রয়েছে অবজেক্টিভ অফ বাজেটিং, অর্থাৎ বাজেটিং করার যে উদ্দেশ্য, কেন করব, বা তার পেছনে ব্যাখ্যা কি রয়েছে, বা কিভাবে আমরা মানে সেই বাজেটিংটা করলে কতটা এফেক্টিভনেস আসবে আমরা দেখব। এর জন্য আমাদেরকে কি কি করতে হবে? টু কন্ট্রোল দ্য কস্ট অ্যান্ড ইনক্রিজ রেভিনিউ অ্যান্ড দেয়ার বাই ম্যাক্সিমাইজ প্রফিট। অর্থাৎ আমাদেরকে ম্যাক্সিমাইজ বলতে এখানে কম নয়, মানে ম্যাক্সিমাইজ, অর্থাৎ মানে প্রচুর হাই লেভেলে, ম্যাক্সিম লেভেলে প্রফিটকে নিয়ে যেতে হবে, এবং প্রোডাকশন এবং প্রোডাক্টিভিটি লেভেল বাড়াতে হবে। এ ধরনের বহু অবজেক্টিভ রয়েছে, আপনারা ডিটেলসে পড়ে নেবেন। এরপরে রয়েছে প্রিন্সিপাল অফ বাজেটিং, অর্থাৎ বাজেটিং করার নীতি কি। এখানে প্রিন্সিপাল মানে অধ্যক্ষ নয়, প্রিন্সিপাল মানে হচ্ছে নীতি, বানান দুটোর মধ্যে পার্থক্য থাকে। তো প্রিন্সিপাল অফ বাজেটিং এর মধ্যে আমাদের কি কি আসছে? ম্যানেজমেন্ট সাপোর্ট,
ম্যানেজমেন্ট সাপোর্ট, তারপরে রয়েছে এমপ্লয়মেন্ট ইনভলভমেন্ট, অর্থাৎ এমপ্লয়িজ বা যারা আমাদের টিচার রয়েছে বা যারা গ্রুপ ডি স্টাফ রয়েছে বা আমাদের ম্যানেজারিয়াল কাজ যারা করে এই ধরনের স্টাফ রয়েছে তাদের ইনভলভমেন্ট বা তাদের পার্টিসিপেশন রয়েছে। তারপরে রয়েছে আমাদের স্টেটমেন্ট অফ অর্গানাইজেশনাল গোলস, অর্থাৎ প্রত্যেকটা ইনস্টিটিউশনের আলাদা আলাদা গোল আলাদা আলাদা হয়। যদি বিশ্বভারতীর ক্ষেত্রে ধরা হয়, বিশ্বভারতী বলবে যে না আমি পুরো বিশ্বটাকে এক জায়গায় নিয়ে আসবো, মুক্ত শিক্ষা, কোনো রকম বাউন্ডারি থাকবে না। আবার যদি আমি কল্যাণীর ক্ষেত্রে দেখি, কল্যাণীর ক্ষেত্রে হয়তো এটা আলাদা হবে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ক্ষেত্রে আলাদা হবে। এক একটা ইউনিভার্সিটি বা এক একটা ইনস্টিটিউশন যখন হয় তখন সে তার লোকাল যে জায়গা রয়েছে বা লোকাল যে অথরিটি রয়েছে বা লোকাল যে বা স্টেট, আমি যদি ধরি স্টেট, সেই স্টেটের নিডকে ফুলফিল করার জন্য কাজ করে থাকে। যদি ঝাড়গ্রামেই একটা ইউনিভার্সিটি হচ্ছে, যাই হোক আমি তার রামদাস মুর্মু বলে যত সম্ভব, তো তার মানে কি ওখানে ঝাড়গ্রাম অঞ্চলে যে জায়গাগুলো মানে যে ভাষা বা যে ইয়েগুলোর গুরুত্ব রয়েছে তারা সেখানে গুরুত্ব দিচ্ছে। যেমন ঝাড়গ্রাম অঞ্চল মানে ঝাড়গ্রাম অধ্যুষিত বা আদিবাসী অধ্যুষিত সেই জায়গাগুলোতে সেখানে তারা সাঁওতালি ভাষা বা অলচিকি ভাষার প্রচলন করছে। আর আবার যদি আমি দেখি কলকাতার দিকে যে ইউনিভার্সিটিগুলো বা ইনস্টিটিউশনগুলো তারা কিন্তু আবার সাঁওতালি বা অলচিকি ভাষা আনছে না। তার মানে কি প্রত্যেকটা ইনস্টিটিউশনের লোকেশন ওয়াইজ, জিওগ্রাফিক্যাল প্লেস ওয়াইজ তাদের অর্গানাইজেশনাল গোল চেঞ্জ হচ্ছে। এরপরে রয়েছে রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং, অর্থাৎ ম্যানেজমেন্ট শুড ইনফর্ম দ্য এমপ্লয়িজ অ্যাবাউট দ্য এক্সপেকটেশন ফ্রম দেম, the cost over which an individual as predetermined control should be used in evaluating performance of that individual। অর্থাৎ বলছে যে রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং বলতে এখানে বোঝাচ্ছে, যদি এক কথায় বলা হয় যে প্রত্যেকটা টিচার তার রেসপন্সিবিলিটি কতটা মেনটেন করছে, তার দ্বারাই মানে কতটা সে ক্লাস নিচ্ছে, কতটা ওয়ার্কিং এ হচ্ছে, তার দ্বারা তার প্রমোশন দেওয়া হবে, সেটাকেই বলছে এখানে আমাদের এক কথায় রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং। এবং তার মাধ্যমে তার যেহেতু প্রমোশন হচ্ছে তার মানে কি তার স্যালারি বাড়ছে, সেটাও বাজেটের মধ্যেই আসছে। তারপর রয়েছে অর্গানাইজেশনাল স্ট্রাকচার। তো বলছে দেয়ার শুড বি এ ওয়েল প্ল্যান অর্গানাইজেশনাল স্ট্রাকচার কম্প্রাইজিং অফ বাজেট কমিটি অ্যান্ড ইট প্রেসিডেন্ট হু আর রেসপন্সিবল টু মেক দ্য বাজেট। অর্থাৎ বাজেট করার জন্য একটা অর্গানাইজেশনাল কমিটিস এবং তার প্রেসিডেন্ট থাকে, যেমনটা আমাদের কি বলে গভর্নিং বডির প্রেসিডেন্ট বলে। তো এখানে সেটাই বলছে যে গভর্নিং বডির প্রেসিডেন্টও একটা উপস্থিতি থাকবে, বা যদি বলি যে ইউনিভার্সিটির ক্ষেত্রে গভর্নিং বডি থাকে না, সেক্ষেত্রে কোর্ট এবং সিনেট সিন্ডিকেট থাকে, তখন তাদের বোর্ড অফ মেম্বার বা বিওএস রয়েছে বা ইনস্টিটিউশনের যে যারা মানে এই ডিপার্টমেন্টগুলো দেখে যেগুলো ইকোনমি ওরিয়েন্টেড তারা থাকবে। তারপর রয়েছে কমিউনিকেশন রেজাল্ট। প্রপার কমিউনিকেশন শুড বি মেনটেন সো দ্যাট রিমিডিয়াল অ্যাকশন ক্যান বি টেকেন। এটা আমরা জানি যে যদি ল্যাক অফ কমিউনিকেশন হয় সেক্ষেত্রে কেউ কারো কথা কিছু বুঝতে পারবে না, কিছু হবে না, আলটিমেটলি মানে বাংলা একটা কথা আছে যে কি ঝাঁটার দায়ে বিদ্যে লক্ষ্য বা এরকম কিছু হয়ে যাবে। তারপর রয়েছে শুড অ্যাকাউন্টিং সিস্টেম, অর্থাৎ একটা অ্যাকাউন্টিং সিস্টেম থাকবে যেটা একটা প্রিসাইজ হবে, স্পষ্ট থাকবে, অ্যাকুরেট থাকবে এবং রিলায়েবল থাকবে। তারপর রয়েছে এসেনশিয়াল অফ এফেক্টিভ বাজেটিং, অর্থাৎ একটা বাজেট করার এফেক্টিভনেস বা তার গুরুত্বটা কেন রয়েছে। তো বলছে যে দেয়ার শুড বি ওয়েল প্ল্যান অর্গানাইজেশনাল সেট আপ অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি ক্লিয়ারলি ডিফাইন, অর্থাৎ মানে কোন কাকে কি কাজ করতে হবে এবং তার বেসিসে তাকে কতটা পে করা হবে। যেমন একজন গ্রুপ ডি স্টাফের সাথে একজন প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের বেতন কাঠামো পার্থক্য থাকে এবং কাজের পার্থক্য থাকে, সেটা বাজেটের মাধ্যম দিয়ে প্রকাশ হবে। এবং এখানে যে সবাই সবার মানে কেউ কারো কে ছাড়া চলতে পারবে না, একটা কোঅপারেশন এবং কোরিলেশন বজায় থাকবে, এই ধরনের কিছু জায়গা রয়েছে। এবং মেজর রোল অফ বাজেটিং আমরা দেখব, মানে রোল বাজেটের মেজর যে রোল বা এখানে আইএনজি যখনই একটা কোনো শব্দের সাথে যুক্ত হয়ে যাবে তখন মনে রাখতে হবে ওটা কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে, সেটা থেমে নেই। তারপরে রয়েছে টাইপস অফ বাজেটিং। টাইপস অফ বাজেটিং এর মধ্যে আমাদের কতগুলো ভাগ রয়েছে, যেমন ভার্টিক্যাল বাজেট, হরাইজন্টাল বাজেট,
লাইন আইটেম অর ইনক্রিমেন্টাল অর হিস্টোরিক্যাল, বা যাকে আমরা অবজেক্ট অফ এক্সপেন্ডিচার বলছি। তো ভার্টিক্যাল বাজেট এর মধ্যে কি আছে? ভার্টিক্যাল বাজেট ইনক্লুড দ্যাট ভেরিয়াস ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার এস্টিমেটেড, অর্থাৎ এখানে মূলত আমাদের ইনকাম এবং এস্টিমেট মেজার করা হয়, এবং এর মধ্যেই বাই দ্য লাইন আইটেম ফাংশন অবজেক্ট অর কস্ট সেন্টার ইজ গিভেন ফিসক্যাল ইয়ার্স। ফিসক্যাল বলতে একটা নির্দিষ্ট বছর বা নির্দিষ্ট কোনো একটা প্রবলেম, এই ধরনের শব্দের মানে জায়গার ক্ষেত্রে আমরা ফিসক্যাল ইউজ করি। তারপর রয়েছে আমার হরাইজন্টাল বাজেট। হরাইজন্টাল বাজেট কি বলছে? হরাইজন্টাল বাজেট, বা যাকে আমরা বাংলায় বলছি সমভূমিক বা এই ধরনের কোনো শব্দ, উইল ইনক্লুড কারেন্ট এস্টিমেট ফর এ গিভেন ফিসক্যাল ইয়ার্স। ফিসক্যাল মানে যে বছরটা চলছে, অর্থাৎ রানিং যে বছরটা চলছে সেই বছরটা, কম্পেয়ার টু পায়ার অডিট ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যান্ড এ প্রজেকশন অফ কস্ট ইনটু দ্য ফিউচার। অর্থাৎ বর্তমান বছরের সাথে পূর্বের বছর এবং পরবর্তী বছর একটা কম্পারিজন হবে, এবং তার ভিত্তিতে এক্সপেন্ডিচার বা ইনকাম এই ধরনের জায়গাগুলো আসবে। তারপরে রয়েছে আমাদের লাইন আইটেম বা ইনক্রিমেন্টাল। তো বলছে প্রবাবলি দ্য মোস্ট কমন টাইপস অফ বাজেট ইজ দ্য ওয়ান দ্যাট ডিভাইডেড item of expenditure line by line into broad categories such as books, journals, salaries, and allowances, and etc. With the further subdivision for each of these broad categories. অর্থাৎ দেখলো আবার বিভিন্ন ভাগে ভাগ হচ্ছে। তো এখানে কি বলছে যে the current budget hence is called historical budget. The budget is prepared with a small increase of say 5 or 10% of each major expenditure, অর্থাৎ ছোট ছোট পার্টে আমরা যখন এগুলোকে ভাগ করছি এই জায়গাগুলোকে মেজরলি আমাদের আনছে। তারপর হচ্ছে ফাংশন অর অবজেক্ট বাজেটিং। তো ফাংশন অর অবজেক্ট বাজেটিং অর্গানাইজ ফর দ্য বেসিক ফাংশন অফ দ্য সিস্টেম সাচ এস ইনস্ট্রাকশন, স্টুডেন্ট সাপোর্ট, অপারেশন, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ট্রান্সপোর্ট। অর্থাৎ যে কাজগুলো আমার ফাংশন বা পর্যায়ক্রমিকভাবে হয়, যেমন অ্যাডমিনিস্ট্রেশন, স্টুডেন্ট সাপোর্ট, ইনস্ট্রাকশন, এই ধরনের জিনিসের ক্ষেত্রে আমরা মানে এই ধরনের জিনিস অপারেট করার জন্য আমাদের যে ধরনের ইনস্ট্রুমেন্ট দরকার তার জন্য যে ব্যয়টা হবে সেটা, যেমন বলছে যে এলিমেন্টারি টেক্সট বুক, হাই স্কুল ক্লিনিং ইকুইপমেন্ট, বা যেমন এখানে একটা এক্সাম্পল রয়েছে, ফর এক্সাম্পল পার্সোনাল সার্ভিস ও স্যালারিজ অ্যান্ড দ্য বেনিফিট মে বি হ্যান্ডেল বাই ফাংশন, অর্থাৎ ফাংশন অনুযায়ী হয়। তারপর রয়েছে আমার ফর্মুলা বাজেটিং। ফর্মুলা বাজেটিং আমার বলছে based on the financial norms and standard, this method tries to relate some input like user served, অর্থাৎ একটা ফর্মুলা অনুযায়ী হবে। the formulas are used to financial estimation as well as budget justification, অর্থাৎ একটা ফর্মুলা অনুযায়ী এটা চলবে, যে প্রসিডিওর মেনটেন করবে, but it does not account account for the finer variation in respect to each library and customer and services. তবে এটা প্রত্যেকটা ব্যক্তির চাহিদা বা নিডকে বা লাইব্রেরি নিডকে ফুলফিল করতে পারে না। তারপরে রয়েছে জিরো বেসড বাজেটিং, বা জিরো বেসড বাজেটিং কি বলছে? জেবিবি বা জিরো বেসড বাজেটিং began with the assumption that the school system start out yearly with a clean state or some limitation. It popularly in the 1950s and 1960s. তো এটা 1950-60-এ পপুলার হয়েছে, আমরা বুঝতেই পারছি। Thus each program, each function and program and agencies have to justify its expenditure annually relating all costs to the system goal and objective. Avoid habitual spending, অর্থাৎ যে ধরনের হ্যাবিচুয়াল মানে ব্যয় করছে তো ব্যয় করছে, এই ধরনের কস্টকে কমানোর জন্য এটা এসছে। এবং এটাকে কি বলছে? এটা একটা ফিক্সড অ্যাক্রস অফ স্যালারিজ এর গল্প শোনায়, এবং মূলত প্র্যাকটিক্যাল রিয়েলিটিকে এখানে আনে, যে প্র্যাকটিক্যালি আমার কত টাকা ব্যয় করা উচিত, কত টাকা নয়, এই জায়গাগুলো কিন্তু আনে। এর কিছু স্টেপও রয়েছে, যেমন বলছে activity or program are grouped to support lower level entity,
objective and activity of each program, examine an alternative method, evaluate. Purpose are grouped into a series decision package with the statement of purpose, ranking the decision making packages, কাট আপ এই ধরনের রয়েছে। তারপর রয়েছে আমাদের প্রোগ্রামিং বাজেটিং। এখান থেকে যে ইয়েগুলো হয় মানে কোনগুলো বাজেটের মধ্যে পড়ে, লাস্ট টাইম কোশ্চেন হয়েছিল যে বাজেটের মধ্যে কোনটা পড়ে কোনগুলো পড়ে না, বা একটা দুটো লাইন তুলে তার কনসেপ্ট জিজ্ঞেস করতে, মানে এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে যে বাজেটিং এর মধ্যে কি কি এরিয়া আসে, যেমন অবজেক্টিভ অফ দ্য ইনস্টিটিউশন, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার মেজারলি একটা ইনস্টিটিউশনের ক্ষেত্রে আসে। টিচার স্যালারিজ বা এই ধরনের জায়গা অনেক পরে, আগে এই জায়গাগুলো গুরুত্ব পায়। তো প্রোগ্রাম বাজেটিং কি হচ্ছে? দ্য মেথড propounded originally in Hoover Commission report 1949 has 3 steps. They are statement of agency by library by objective, full consideration of alternative ways, logical selection of based on effective and efficiency। অর্থাৎ এই তিনটে স্টেপে এটা চলে এবং বলছে অর্থাৎ একটা প্রোগ্রাম অনুযায়ী চলছে। Extended from the line item method, this method tries to answer the question what purpose and money is being spent and how resources have to be deployed for each program। deployed মানে হচ্ছে ব্যয় বা এই ধরনের কিছু আর কি, ডিপ্লয় করা হয় বা প্রয়োগ করা হয়। এই শব্দটা আমরা খুব মানে যখন ইলেকশন হয় তখন শোনা যায় 100 জন মানে পুলিশ কর্মীকে ডিপ্লয়েড করা হয়েছে, মানে বলা হয় না রিক্রুট করা হয়েছে, ডিপ্লয়েড করা হয়েছে, অর্থাৎ দেওয়া হয়েছে, আবার তুলেও নেওয়া হতে পারে, এই ধরনের আর কি। তারপর হচ্ছে পারফরমেন্স বাজেটিং। আমরা এতক্ষণ প্রোগ্রাম বাজেটিং বললাম যে কোনো একটা প্রোগ্রামের জন্য, এখন রয়েছে পারফরমেন্স বাজেটিং। দিস বাজেটিং মেথড ইজ সিমিলার টু প্রোগ্রাম বাজেটিং বাট দ্য এমফেসাইজ শিফট ফ্রম প্রোগ্রাম টু পারফরমেন্স। অর্থাৎ এতকাল একটা নির্দিষ্ট প্রোগ্রামকে বলছিল, আর এখানে পারফরমেন্স বলতে বোঝাচ্ছে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স বা কোনো একটা ইনস্টিটিউশনের পারফরমেন্স। তারপর রয়েছে প্রোগ্রাম প্ল্যানিং বাজেটিং সিস্টেম বা পিবিএস। তো এটাই এসছে ফার্স্ট ইউএস ডিফেন্স ডিপার্টমেন্ট থেকে। তো এখানে কি বলছে যে এটা এসেছিল মূলত এয়ারক্রাফট কেনা বা এই ধরনের সেভিংস কস্ট থেকে। তো এটার ইউজ খুবই কম হয় এডুকেশনের সেক্টরে। PBSC would require school district to spell out their mission and goal, lay out the alternative to reach this objective, attribute cost to each choice, analyze the cost, select the best option, and then building the budget around this outcome। এরপর রয়েছে সাইড বেসড বাজেটিং। তো এই সাইড বেসড বাজেটিং বা সাইড বেসড বা স্কুল সাইড বাজেটিংও অনেক ক্ষেত্রে এটাকে বলে থাকে। তো এটা কি হচ্ছে যে বলছে SBB is concerned with who will do budgeting and where the organizational hierarchy the decision making will be based। অর্থাৎ একটা হায়ারার্কিতে চলছে, বা যেমন স্কুল অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে রয়েছে স্কুল ম্যানেজমেন্ট, যেখানে মেজারলি আমাদের ডিসিশন মেকিংকে শেয়ার করা হয় এবং এর কিছু রোল রয়েছে মেজর, যেমন এক্সপ্লেন দ্য স্কুল রিফর্ম মে রিকোয়ার গ্রেটার ডিসেন্ট্রালাইজেশন। অর্থাৎ বলতে গেলে একটা নির্দিষ্ট ইনস্টিটিউশনের জন্য এতক্ষণ আমরা যেগুলো পড়ছিলাম ওভারঅল একটা স্টেট বা একটা কি বলে ওভারঅল একটা স্টেট বা একটা ইউনিভার্সিটি বা যে কোনো কিছু হতে পারে, আর এখানে চলে আসছে একটা ইন্ডিভিজুয়াল একটা স্কুল বা এই ধরনের জায়গার ক্ষেত্রে। আর এরপরে রয়েছে পপুলার স্কুল বাজেট, যেমন লাইট আইটেম, প্রোগ্রাম অ্যান্ড প্ল্যানিং, পারফরমেন্স বাজেট, আউটকাম ফোকাসড। আর তারপরে রয়েছে টাইপস অফ থিং ডু কভার ইন স্কুল বাজেট। এগুলো জাস্ট মানে চোখের দেখা, খুব একটা গুরুত্ব দিয়ে না পড়লেও হয়, জাস্ট এগুলো আসে, এগুলো জেনে রাখা ভালো। বহু ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন কি করে যে মাল্টিপল অপশন দিয়ে বা 1 2 3 4 করে দিয়ে তারপরে বলে যে ম্যাচ করো কোনটা এর মধ্যে আসে, কোনটা আসে না, সেক্ষেত্রে এগুলো কিন্তু কাজে লাগবে। তো তার মধ্যে আমাদের কি কি আসছে? ট্রান্সপোর্টেশন। তো ট্রান্সপোর্টেশন আমরা জানি যে যানবাহন বা এই ধরনের কিছু। তারপর ফেসিলিটি বলছে টু এনশিওর দ্য স্কুল ইজ ক্লিন অ্যান্ড সেফ ফর বোথ স্টুডেন্ট অ্যান্ড স্টাফ।
তারপর রয়েছে এনার্জি, থিং সাচ অ্যাজ ইলেকট্রিসিটি বিল, এয়ার কন্ডিশন অ্যান্ড আদার পাওয়ার সেভার। তারপর রয়েছে হেলথ অ্যান্ড সেফটি। তারপর হচ্ছে ইনস্ট্রাকশন, funding dedicated to ensure teacher are equipped with curriculum materials and teacher is equipped with proper candidate credential. ক্রেডেনশিয়াল মানে হচ্ছে যতটা ক্রেডিট বা উনি কতটা প্রয়োগ করছে ওনার যে এফিসিয়েন্সি লেভেলটা সেটা। তারপর হচ্ছে কারিকুলাম অ্যান্ড স্টাফ ডেভেলপমেন্ট, তারপর ফুড সার্ভিস, লাইব্রেরি সার্ভিস, কাউন্সিলিং সার্ভিস, তারপর মেন্টাল হেলথ সার্ভিস, তারপর রয়েছে স্কুল লিডারশিপ অ্যান্ড সাপোর্ট। তো স্কুল লিডারশিপ অ্যান্ড সাপোর্টের মধ্যে কি আসছে, বলছে এখানে এডুকেশনাল লিডারশিপ আসে, ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট বা এদের যে রোলগুলো আসে বাজেটের ক্ষেত্রে, বা এরা কতটা কি হেল্প করছে, কতটা কিভাবে আসছে, তাদের ব্যাপারগুলো নিয়ে কথা বলা হয়। এরপরে রয়েছে আমাদের অ্যাডভান্টেজ অফ বাজেটিং। তো বাজেটিং এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আমরা দেখব। তো বলছে ইট লেটস টু ম্যাক্সিমাইজ ইউটিলাইজেশন অফ রিসোর্স উইথ এ ভিউ অফ এনশুরিং মিনিমাম ম্যাক্সিমাম রিটার্ন। অর্থাৎ এটা বলছে আমি ততটাই ব্যয় করব এবং তার ভিত্তিতে আমি ততটাই আয় করব বা ততটাই আমি গ্রহণ করব বা ফিডব্যাক পাবো, ততটাই আমি ব্যয় করব। যদি আমি 100 জন স্টুডেন্টের পেছনে 1 লাখ টাকা ব্যয় করি, তার মানে আমি 1 লাখ টাকা রিটার্ন পাবো বা তার থেকে বেশি পাবো। তারপরে রয়েছে ইট ইনক্রিজ দ্য অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য বিজনেস এন্টারপ্রাইজ, বা স্কুলও বলতে পারি এটা। ফুলফিল দ্য টার্গেট, ইট হেল্পফুল ইন বেটার কোঅর্ডিনেশন বিটুইন ডিফারেন্ট ফাংশন অ্যাক্টিভিটি বিজনেস, বা বেটার আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট ফাংশন। যেমন এটা যদি বলা হয় যে এটা স্টেট গভর্নমেন্টের যে অথরিটি রয়েছে বা মিনিস্ট্রি অফ এডুকেশন রয়েছে তার সাথে ডিস্ট্রিক্ট ডিআই এর একটা রিলেশনশিপ তৈরি করে, বা এই ধরনের একটা কোঅর্ডিনেশন থ্রু বাজেট, অর্থাৎ কে কত টাকা ব্যয় করেছে না করেছে, কি তার আউটকাম রয়েছে নেক্সটে, এই ধরনের জায়গাগুলো দেখে। এছাড়াও এটা সেলফ এক্সামিনেশন এবং সেলফ ক্রিটিসিজম করে। সেলফ এক্সামিনেশন মানে হচ্ছে যে ইনস্টিটিউশন নিজে থেকেই তার এক্সামিনেশন করতে পারে যে সে কত টাকা ব্যয় করেছে, কত টাকা দরকার আছে, কতটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়েছে। আর ক্রিটিসিজম মানে হচ্ছে সমালোচনা। ক্রিটিসিজম নেগেটিভ থিং নয়, ক্রিটিসিজম একটা পজিটিভ থিং। এরপরে রয়েছে ডিসঅ্যাডভান্টেজ। তো ডিসঅ্যাডভান্টেজ আমাদের আসছে ফর কাস্টিং প্ল্যানিং আর বাজেটিং ইজ নট এক্সাক্ট সায়েন্স অ্যান্ড সার্টেন অ্যামাউন্ট অফ জাজমেন্ট ইন দ্য প্রেজেন্ট ইন বাজেটিং প্ল্যান। অর্থাৎ কিছু ক্ষেত্রে এগুলো বাজেটিংয়ের ক্ষেত্রে আমাদের এক্সাক্ট সায়েন্টিফিক নলেজ মাপা হয় না। তারপর বলছে দিস বাজেট রিকোয়ার ফর সাকসেস অফ বাজেটিং ইজ দ্য অ্যাবসলিউট সাপোর্ট অ্যান্ড এনথুজিয়াজম প্রোভাইড বাই দ্য টপ ম্যানেজমেন্ট। তো অনেক সময় টপ ম্যানেজমেন্টরাও কলাপস করে ল্যাকিং অফ টাইমের ক্ষেত্রে, বা হোল সিস্টেমটা যেহেতু অনেক লেন্দি হয় সেই ক্ষেত্রে অনেকের ইন্টারেস্ট থাকে না। হচ্ছে দ্য ইনস্টলেশন অফ বাজেটিং সিস্টেম অ্যান্ড এলুবারেট প্রসেস অ্যান্ড ইট টেক্স টাইম, যেটা বলছিলাম। ইট ইজ অনলি এ সোর্স অ্যান্ড নট দ্য টার্গেট অ্যান্ড হেনান্স। অর্থাৎ এটা জাস্ট একটা সোর্স, টার্গেটকে ফুলফিলের কথা বলে না। এখানে প্লেসমেন্ট ম্যানেজমেন্ট থাকে না, টুল অফ ম্যানেজমেন্ট থাকে না। আর বলছে ইট রিকোয়ার্ড দ্য এক্সপিরিয়েন্স ম্যান পাওয়ার টেকনিক্যাল স্টাফ অ্যানালাইসিস কন্ট্রোল ইটিসি। তো তার জন্য একটা কস্ট রয়েছে এর মধ্যে প্রচুর। অর্থাৎ যাকে তাকে আমি কিন্তু বাজেট করতে পাঠিয়ে দিতে পারি না, যার অলরেডি প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে সে ধরনের লোককে আমাকে হায়ার করতে হবে। আর সেই ধরনের লোককে হায়ার করার জন্য আমাকে প্রচুর পে করতে হবে। একজন সদ্য যে মানে কলেজ পাস করেছে তাকে যদি আমি বলি যে তুমি কলেজের বাজেট তৈরি করো, তবে তো হবে না। তো তার জন্য আমাকে এক্সপিরিয়েন্স পার্সন বা অলরেডি যে নলেজেবল পার্সন রয়েছে তাদের হায়ার করতে হবে। সে থেকে দেখতে গেলে এর কিছু আমাদের মানে এক্সট্রা প্রচুর পে করতে হবে। সেই ধরনের স্টাফ আমরা খুব কম খুঁজে পাই। তো এই ছিল আমাদের 2 এর সি পার্ট। এরপরে আমরা 2 এর ডি পার্ট কমপ্লিট করব। 2 এর সি পার্ট নিয়ে যদি কারো কোনো কোয়ারিজ থেকে থাকে যেগুলো মানে ফুলফিল হয়নি, তো করতে পারেন। তো আই থিঙ্ক কারো কোনো ডাউট নেই। কারো কোনো ডাউট আছে? সুপ্রিয়?
আমার দাদা আপাতত নেই। ওকে, সুমনা কোনো ডাউট আছে? না দাদা। এই জায়গাগুলো ভালো করে পড়বে, হ্যাঁ? আচ্ছা। রাজকুমার বাবু কোনো ডাউট আছে? আমাকে পড়তে হবে তো ব্যাপারগুলো। ব্যাপারগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। বাজেটিংটা মোটামুটি জানি মোটামুটি। আর ওই পিপিবিএ যেটা পড়েছিলাম অনেকদিন আগে, ডিটেলসে অতটা এই মুহূর্তে খুব একটা মনে নেই মোটামুটি। ওকে, তো তাহলে আমরা নেক্সট ডি পার্টটা কন্টিনিউ করছি, হ্যাঁ? তো ডি পার্টে আমাদের রয়েছে এডুকেশন অ্যান্ড পলিটিক্স, অর্থাৎ আহ, যে শিক্ষা এবং তার অর্থ, মানে যে রাজনীতি বা যাই বলি না কেন সেটা। এখান থেকে মূলত আমাদের পলিসি তৈরি বা পলিটিসাইজ এডুকেশন, এর আগের দিন যেটা বলছিলাম, ওই জায়গাগুলো আসে। তো বলছে কি এডুকেশন অ্যান্ড পলিটিক্স, the politics and education program prepare should for the career as a educational policy leader at the local, state and national level, and doctoral program in educational policy, political science and public policies। যেমন এডিপি 2020 হয়েছে, 1986 জাতীয় শিক্ষানীতি হয়েছে, বা মাঝখানে বিভিন্ন পলিসিস বা বিভিন্ন অ্যাক্টস এসছে, সেক্ষেত্রে আমাদের পলিটিক্স এডুকেশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। পলিটিক্স মানে রাজনীতি নয়। পলিটিক্স মানে হচ্ছে বিভিন্ন ধরনের যে কূটনৈতিক কৌশল বা পলিসি অ্যানালাইসিস বা কোনো প্রোগ্রামের জন্য আমার কিছু রেকমেন্ডেশন বা এই ধরনের জিনিস আমার এখানে আসে। বলছে রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড পলিটিক্স। ইন দ্য পাস্ট, politician and educator prescribe prescribed their role as complexly separate and independent, অর্থাৎ দুটোকে আলাদাভাবে ভাবা হতো এবং সেপারেট করে রাখা হতো। আর there was a common myth that politics and education did not mix, but the reality is no educational system can be separate from political system. Education and politics have a surging relationship between them. Politics affects education in a numerous ways. নিউমেরাস অর্থাৎ যাকে গোনা যায় না, অর্থাৎ অগণিত হইতে হয়। যেমন মানে কলেজের ক্ষেত্রে বা ইউনিভার্সিটির ক্ষেত্রে কি হয়, সংসদ থাকে। সেক্ষেত্রে কি হচ্ছে, তারা কোথাও না কোথাও ওই মানে কনসার্ন ইউনিভার্সিটি বা তার পলিসি বা তার রুলস বা এই ধরনের জিনিসকে তৈরি করার ক্ষেত্রে কিন্তু তারা খুব মানে তারা খুব কিন্তু এমফাসিস করে। সেক্ষেত্রে যদি আমরা সেই জায়গাটাকে গুরুত্ব না দিই বা স্টুডেন্টদের আমরা কোনো পাওয়ার না দিই বা স্টুডেন্টদের ওপিনিয়ন না নিই, সেক্ষেত্রে কি হবে, তাদের তাদের ভালো মন্দ তারা বলতে পারবে না, তাদের ওপিনিয়ন তারা শেয়ার করতে পারবে না, এবং পলিসি তৈরি হবে না, বা হলেও সেটা তাদের উপর এক ধরনের চাপিয়ে দেওয়া হবে। আর এর পেছনে আরেকটা ব্যাখ্যা আছে যে educated person cannot be treated as a animal, অর্থাৎ যারা এডুকেটেড পার্সন হয় তাদের মধ্যে বিদ্যার এইটুকুনি ছিটে পড়া থাকে যে তারা একজন মানুষকে বা একটা শিক্ষা প্রতিষ্ঠানকে কখনোই মানে পশুর মতো ট্রিট করে না, যে মারলাম চললো চললো গাড়ি, এই সেই মেকানিক এই ধরনের ট্রিট করে না। তো তার জন্য তাদেরকে বোঝাতে গেলে বা সেই ধরনের যারা আজকে রয়েছে তারা কালকে যখন লিডার হবে, তাদের মধ্যে যদি পলিসি সম্পর্কে কোনো কনসেপ্ট না থাকে, তার মানে কি তারা যা ইচ্ছে তাই করে দেবে, দেশটা পুরো রসাতলে যাবে, যেটা বর্তমানে বহু ক্ষেত্রেই হচ্ছে। তাই এডুকেশন আর পলিটিক্স দুটো একসাথে রিলেটেড। তারপরে রয়েছে মেজর কনসার্ন অফ রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড পলিটিক্স। এডুকেশন অ্যান্ড পলিটিক্সের মেজর কনসার্ন কি আছে বা মানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কি আছে। ইট ডিটারমাইন হোয়াট, ওয়াই, হাউ, হোয়ার, বাই হুম অর হু, অর্থাৎ কে করবে, কেন করবে, কিভাবে করবে, কোথায় করবে, এই ধরনের প্রশ্নের উত্তর দেয়। তারপর বলছে ইট অ্যাটেম্প টু ভিউ ভেরিয়াস ডাইমেনশন অফ এডুকেশন ইন দ্য লাইট অফ পলিটিক্স অ্যান্ড সাবস্টিটিউটলি অ্যানালাইসিস ইটস কন্ট্রিবিউশন টু এডুকেশন।
তারপরে রয়েছে থ্রু ওয়ান অফ দ্য এডুকেশন শুড বি ইনস্ট্রুমেন্ট টু ক্রিয়েট সোশ্যাল কোহেন্স বা সোশ্যাল একটা যে একটা বন্ডিং তৈরি করে। তারপর রয়েছে মিনিং অফ পলিটিক্স, অর্থাৎ পলিটিক্সের মিনিং কি বা রাজনীতি যেটা বলি আমরা তার অর্থ কি এডুকেশনের সেক্টরে। দ্য মিনিং অফ পাওয়ার বিং দ্য উইন্ডিং অফ ইনফ্লুয়েন্স ওভার পিপল ওপিনিয়ন অ্যান্ড বিহেভিয়ার, অর্থাৎ পিপলের ওপিনিয়ন এবং বিহেভিয়ার। ইট ইজ দ্য সেট অফ ইন্টারাকশন দ্যাট ইনফ্লুয়েন্স অ্যান্ড সেভস দ্য অথরিটিভ অ্যালোকেশন অফ ভ্যালুজ, অর্থাৎ অথরিটি যে রয়েছে তার যে বিভিন্ন ভ্যালুজ বা ওপিনিয়ন রয়েছে সেই জায়গাগুলো আমাদের রয়েছে। এরপরে রয়েছে ক্যারেক্টারিস্টিক অফ পলিটিক্স, পলিটিক্সের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক রয়েছে। তার মধ্যে রয়েছে পলিটিক্স ডেসক্রাইব দ্য এফোর্ট exerted by group of promote belief welfare in relation to other। আর তার সাথে রয়েছে attempt to group to exercise power over other group through political strategy, অর্থাৎ বিভিন্ন যে তাদের যে পাওয়ার গুলো রয়েছে, পাওয়ার মানে এখানে অধিকার মানে যে আমি কারো উপর মারপিট করে দিলাম, কাউকে মেরে দিলাম, ওটা নয়। অর্থাৎ বিভিন্ন যে লেজিসলেশন বা যারা পাওয়ার রয়েছে তাদের সেই পাওয়ারটাকে একটা ইউটিলাইজেশন করতে হবে, ইউটিলাইজেশন করে তারা একটা পলিসি তৈরি করছে এবং প্রত্যেকটা মানুষকে ইকুয়াল রাইটস এন্ড অপরচুনিটি দেবে। পলিটিক্স, এরপরে রয়েছে পলিটিক্স ইন এডুকেশন। পলিটিক্স ইন এডুকেশন বলতে কি বোঝায়? অ্যাজ অ্যান একাডেমিক ডিসিপ্লিন দ্য স্টাডি অফ পলিটিক্স ইন এডুকেশন হ্যাজ টু মেন রুটস, অর্থাৎ দুটো মেজর জায়গা রয়েছে। একটা, দ্য ফার্স্ট রুট ইজ বেসড অন দ্য থিওরিজ ফ্রম পলিটিক্যাল সায়েন্স while the second is it founded in organizational theory, অর্থাৎ দুটো, একটা আমাদের পলিটিক্যাল যে সায়েন্স রয়েছে বা তার যে পলিটিক্স পাওয়ার রয়েছে বা কাকে কি পাওয়ার দেবো আমি, জুডিশিয়ালকে কি পাওয়ার দেওয়া রয়েছে, তারপরে আমার যারা এক্সিকিউটিভ মানে এক্সিকিউটিভ রয়েছে বা যারা আমার সেক্রেটারি রয়েছে বিভিন্ন দপ্তরে, যেমন শিক্ষা দপ্তর বা আমাদের যে মুখ্য সচিব রয়েছে, এই ধরনের যারা রয়েছে তাদের কি পাওয়ার রয়েছে, এই ধরনের যে জায়গাগুলো রয়েছে বা পদগুলো রয়েছে তাদের পাওয়ার কি বলছে পলিটিক্স। এখানে পলিটিক্স মানে নেতার রাজনীতি নয়, এখানে পলিটিক্স মানে হচ্ছে প্রত্যেকটা ব্যক্তিদের যে পাওয়ার রয়েছে বা তাদের যে অথরাইজেশন রয়েছে সেই অথরাইজেশন এবং পাওয়ারকে বোঝানো হচ্ছে এডুকেশনের জন্য। এবং একটা অর্গানাইজেশনকে আমি কি করে ডিল করব তার যে থিওরি রয়েছে সেই জায়গাগুলো হচ্ছে আমাদের পলিটিক্স ইন এডুকেশন। তারপর রয়েছে টাইপস অফ পলিটিক্স ইন এডুকেশন অন ইনস্টিটিউশন। তার মধ্যে রয়েছে মাইক্রো পলিটিক্স অ্যান্ড ম্যাক্রো পলিটিক্স। মাইক্রো পলিটিক্স কি? দ্য টার্ম মাইক্রো পলিটিক্স refer to the use of formal and informal power by individual and group to achieve their goal in organization। আর তারপর ম্যাক্রো রয়েছে, ম্যাক্রো পলিটিক্স refers to how power is used and decision making concern at district, several and federal level, অর্থাৎ ফেডারেল লেভেল বলতে বোঝাচ্ছে কেন্দ্র এবং রাজ্য। বলছে ম্যাক্রো পলিটিক্স is generally considered to exist outside the school, but researchers have noted that micropolitics and macropolitics may exist at any level of school system depending on the circumstances. There exists a significant difference between politics of education and politics in education. তো এর মধ্যে কিছু একটা পার্থক্য রয়েছে। More debate on prevailing difference and policy sided from academic in the world define politics educationally. এরপরে রয়েছে পলিটিসাইজিং এডুকেশন, অর্থাৎ বিভিন্ন সরকার বা বিভিন্ন যাদের হাতে পাওয়ার থাকে তারা তাদের নিজস্ব মত অনুসারে এডুকেশন সিস্টেমটাকে বা অপিনিয়নটাকে আদেশ করে। আমি মানে প্রিভিয়াস ক্লাসেও বলেছি যে পলিটিসাইজ অফ এডুকেশন কি। তো পলিটিসাইজ অফ এডুকেশন হচ্ছে যখন যে সরকার আসে বা যেই থাকুক না কেন, হোয়াট এভার যে পার্টি থাকুক না কেন, তারা তখন চায় কি আমি আমার মতো করে আমার মত সবার ওপর চালাবো। যেমন বর্তমানে প্রেজেন্ট গভর্নমেন্ট মানে প্রেজেন্ট যে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে তিনি হিন্দুত্ববাদীকে খুব নিয়ে করছে, তখন তারা কি করছে আরএসএস এর মদত মানে আরএসএস এর মতামত অপিনিয়ন করছে। বা অপরদিকে যদি আমি দেখি স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে, স্টেট গভর্নমেন্ট কি করলো ক্লাস 7 না ক্লাস 8 এর বইতে সিঙ্গুর আন্দোলন নিয়ে চলে এসছে। তার মানে কি সে তার নিজস্ব বীরত্ব এবং তার ওপিনিয়নটা চালাতে চাইছে। কংগ্রেসের ক্ষেত্রেও হয়তো এরকম কিছু হয়েছিল,
সেটা আমি বলতে পারবো না। তো প্রত্যেকটা গভর্নমেন্ট যখন আসে সে তার নিজস্ব মত চালনা করতে চায় থ্রু দ্য এডুকেশন। অর্থাৎ এডুকেশনই হচ্ছে এমন একটা জায়গা যেখানে লোককে মূর্খও বানানো যায় এবং চালাকও বানানো যায় থ্রু দ্য নলেজ। তারপর হচ্ছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স অন এডুকেশন। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এডুকেশনের ক্ষেত্রে কিভাবে কাজ করে, তো বলছে ডিসাইড হু রিসিভ হাউ মাচ স্কুলিং অফ হোয়াট টাইপস অফ কোয়ালিটি, অর্থাৎ কোন কোয়ালিটি বা কি করছে যারা মানে পলিসি তৈরি করছে। ইনফ্লুয়েন্স দ্য কন্টেন্ট অফ এডুকেশন, লাইক হোয়াট ইজ টট বাই হোয়াট মেথড অ্যান্ড হাউ ইট ইজ অ্যাসেড বা অ্যাসেসমেন্ট বলতেও পারি। ইনফ্লুয়েন্সিং ডিসিশন লাইক টু what extent the school staff member and student should be allowed to take part, school behavior and other thing. অর্থাৎ এক কথায় যদি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স অন এডুকেশন দেখি, তাহলে কাদেরকে মানে টিচার রিক্রুট করা হবে, মন্ত্রিসভা কতটা অ্যাপ্রুভ দিল, কতজনকে অ্যাপ্রুভ দিল, বা কিভাবে তারা কোঅপারেশন করবে, এগুলো সবই আসে। তারপর হচ্ছে কম্পোনেন্ট অফ পলিটিক্যাল সিস্টেম এন্ড এডুকেশনাল সিস্টেম। এডুকেশনাল সিস্টেম এবং পলিটিক্যাল সিস্টেমের যে কম্পোনেন্ট রয়েছে, বলছে অ্যাকর্ডিং টু প্রফেসর হক, এডুকেশন পলিসি অ্যান্ড সোসাইটি 2007 হ্যাজ এক্সপ্লেন দ্য কম্পোনেন্ট অফ পলিটিক্যাল সিস্টেম দ্য এর নিচে আর কি ডিটেলসে রয়েছে ইম্প্যাক্ট অফ পলিটিক্স ইন ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম। তো কি বলছে, এডুকেশন ইজ অ্যান obvious factor in matter of good governance. Also education is accepted to be free from politics, yet may be time educational politics for government may be influenced by the politics. তো এই ধরনের জায়গাগুলো রয়েছে। এছাড়াও আরও যে জায়গাগুলো রয়েছে যে কীভাবে ইনফ্লুয়েন্স করছে কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক কন্টেন্ট। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম পলিটিসাইজ অফ এডুকেশন, যেমন বর্তমানে কি করছে যে টিপু সুলতান এই জায়গাগুলোকে উঠিয়ে দিয়ে হিন্দুদের ইয়ে নিয়ে চলে আসছে, কারিকুলামে চেঞ্জ করছে এবং টেক্সট বুক চেঞ্জ করছে। তারপরে রয়েছে ইকুয়ালিটি ইন এডুকেশন, যেমন ইন্ডিয়া বিগেন এ ডেমোক্রেটিক কান্ট্রি এম টু এস্টাবলিশ ইকুয়ালিটি ইন এডুকেশন, বাট ইভেন আফটার 60s অফ ইন্ডিপেন্ডেন্স দেয়ার আর ভেরিয়াস ডিসপ্যারিটিস অফ রুরাল অ্যান্ড আরবান লেভেল। জায়গাগুলো রয়েছে, তো আমাদের কী ধরনের জিনিস আনতে হচ্ছে, যে আর জেন্ডার ইকুয়ালিটি। এরপর হচ্ছে ডেভেলপমেন্ট, ফর্মাল এডুকেশন ইজ চেঞ্জিং, দিস প্রসেস ইজ ইনভেরিয়েটেবল বা সোসাইটি নিডস টু ডেভেলপ। যাগুলো রয়েছে এর সাথে সাথে কীভাবে হচ্ছে আমাদের সোশ্যাল সায়েন্স, এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ডেমোগ্রাফিক স্টাডিজ, তো এইভাবে আমাদের ডেভেলপ হচ্ছে। এরপর রয়েছে এভলিউশন। তো এভলিউশন যেটা আমি বলছিলাম যে যদি আমি এভলিউশন নাই করি, তাহলে নিউ জিনিস যে বা কতটা এনইপি 2020 কতটা ইম্প্যাক্ট করছে, বা তার আগে যেগুলো হয়েছে, যেমন মানে যদি ইনক্লুসিভের ক্ষেত্রে দেখা যায় 1987 ক্ষেত্রেও একটা হয়েছিল, তারপর ইউএনসিপিআরডি হয়েছে, যেমন ইউনাইটেড নেশন অফ মানে যে পার্সনদের যে রাইটস নিয়ে করা হয়েছিল, আরপিডব্লিউডি অ্যাক্ট এসছে। তো আমরা যদি এই ধরনের জায়গাগুলোকে নাই ফলো করি, তাহলে কি হবে, যে পরবর্তীকালে আমরা কিন্তু কোনো কিছু ডেভেলপ করতে পারবো না। আর বলে না, যে মূল্যায়ন করতে পারে না তার কোনোদিন উন্নতি হয় না। তারপর হচ্ছে রিজার্ভেশন পলিসিসটাও খুব ম্যাটার করে, যে আমি কতটা রিজার্ভেশন দিচ্ছি বা কতটা সংরক্ষণ আনছি। অ্যাকর্ডিং টু কোর্ট বা অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট, এডুকেশন সিস্টেমে 50% বা যে কোনো গভর্নমেন্ট সেক্টরে 50% রিজার্ভেশন রাখা হয়। তারপর হচ্ছে নেপোটিজম, তো এটা একটা বিগ ইস্যু। তারপর বলছে ল্যাক অফ ফাইন্যান্সিয়াল অ্যালোকেশন ফর এডুকেশনাল সেক্টর, তো সেটাও আমরা জানি। তো আজকে সেশন এখানে এন্ড করছি। যদি কোনো কারো কোয়ারিজ থাকে বা কিছু কোশ্চেন থাকে তো করতে পারেন।